ইসরায়েলের উদ্দেশ্যটা কি আসলে ইরানকে দখলে নেয়া নাকি রিজিমটা চেঞ্জ করা, যেটা আয়াতুল্লাহ খোমেনির বিকল্প কাউকে দাঁড় করিয়ে দেয়া? তার উদ্দেশ্য কি রেজিম পরিবর্তন করা, নাকি তার উদ্দেশ্য কৌশলগতভাবে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া, বিশেষ করে তার নিউক্লিয়ার সক্ষমতা, তার বিশাল গ্যাসের যে রিজার্ভ এবং সেখানে যে ইনস্টলেশন, এক গেলে দুই পাখি মারবার চেষ্টা করছে। একটা হলো যে ওইগুলো যদি তার ধ্বংস করে দেওয়া যায়, তার অর্থনীতি শুধু না, তার সম্পদ এবং তার সক্ষমতা, তাহলে তো এমনি আপনি অনেক দূর পিছিয়ে গেলেন। ইসরায়েল চাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে নিজের তো তেমন কিচ্ছু নাই বললেই চলে, বাকি যেগুলো আছে এগুলোকে প্র্যাকটিক্যাল একটা স্লেভ স্টেট। জি হুজুর, এর ভিতরে একটা লাইন থাকবে যেটা বলছিলাম, অ্যাব্রাহামিক অ্যাকর্ড দিয়ে সবাইকে তাবিজটা খাইয়ে, তোমার বাড়ি আমি যাবো, আমার বাড়ি এসে খাবে, তুমি যেগুলো ব্যবহার করতে পারো না আমি করবো। পাকিস্তান অনেকটা ভয়ে আছে। পাকিস্তান বলছে ইরানের সাথে তাদের ভালো ঘনিষ্ঠতা আছে এবং এখানে পাকিস্তানও পারমাণবিক শক্তিধর দেশ, তারা কিছুটা ভয় আছে। পাকিস্তানের ভয় পাওয়ার মতো কোনো কিছু আছে কিনা আপনি মনে করছেন? না, পাকিস্তান যে বলছি সেটা হচ্ছে যে আপনার পাকিস্তানের মাধ্যমে অনেক কিছু সাহায্য সহযোগিতা করা যেতে পারে ইরানে। সরাসরি বর্ডার রয়ে গেছে যদি পাকিস্তান চায়। বাইরে আপনার কিছুদিন আগে, মাত্র 5-6 মাস আগে কিন্তু আপনার নওয়াজ শরীফ এবং ইরানিয়ান প্রেসিডেন্ট তাদের সাথে একটা চুক্তি হয়েছে, পারস্পরিক সহযোগিতা চুক্তি, অর্থনৈতিক সামরিক সব দিক দিয়ে সহযোগিতা রয়েছে, 1 নম্বর। 2 নম্বর, যে ইরানের পুরো আকাশটাকে তারা কন্ট্রোল করে ফেলেছে, যেহেতু ওই যে জেনারেল গুলো, এয়ারপোর্ট জেনারেল থেকে শুরু করে সবাইকে মেরে ফেলে এবং রাতের অন্ধকারে এসে মানে আপনার পুরো তাদের যে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেটাকে তারা নষ্ট করেছে। যদি আমি বলছি যে আমি তারপরও কল্পনা করিনি যে 18 ঘন্টার ভিতরে সবকিছু রিপ্লেস করে আপনার যে আঘাতটা হেরেছে তেল আবিব, এবং এটা তো খুব ছোট দেশ, এটাকে ধ্বংস করা খুব বেশি কঠিন কোনো বিষয় না ইরানের জন্য, যদি তার সেই সক্ষমতা ঠিক মানে দেওয়া থাকতো, যেগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে যা করেছে ইট ইজ আনবিলিভেবল। তো এখন পাকিস্তানের যেটা ভয় সেটা হচ্ছে এই যে আমার আকাশ প্রতিরক্ষা তো এটা করতে পারে, ইন্ডিয়া এবং ইসরায়েল খুব বন্ধু দেশ, তারা দুজন মিলেই আমার যদি করে তখন কি হবে। দ্বিতীয় কথা, যে আপনার সমস্ত জেনারেল গুলো যেভাবে মারা হয়েছে, এইভাবে অন্ধকারে যদি কেউ মারে, সেই টেকনোলজি যে ইন্ডিয়ার কাছে নাই তা তো না, তাহলে কি হবে পরের দিন? এটা তো নিউক্লিয়ার ওয়ার হয়েই যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে জেনারেল মনির যে আসছে মাত্র একদিন আগে, 1 দিনের ভিতরে এই যুদ্ধের ভিতরে, আমার মনে হয় সেখানে তার এই কনসার্ন গুলো ব্যক্ত করা হয়েছে যে আমাদের একটা চিন্তা আছে। তারপরে ইরান থেকে বহু লোক চলে আসার চেষ্টা করছে, যদিও পাকিস্তান বর্ডারটা বন্ধ করে দেওয়া হয়েছে, বহু লোক ইরানিয়ান লোক তারা চলে আসছে। ইরান তো বিশাল দেশ রে ভাই, একেবারে আপনি ধরেন সে রাশিয়ার সাথে তার বর্ডার রয়ে গেছে, ব্ল্যাক সির সাথে কাস্পিয়ান সির উপাচে রয়ে গেছে, এদিকে আজারবাইজান থেকে শুরু করে পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, কার সাথে তার বর্ডার নেই। অত্যন্ত সমৃদ্ধশালী একটা দেশ, মানে তার কাছে গ্যাস, তেল, খনি, আপনার সোনা দানা যা দরকার আল্লাহ পাক এই দেশটাকে সব দেওয়া হয়েছে। কিন্তু এটা জানার পরে কিন্তু আপনার তাকে সমস্ত রকম ভাবে একঘরে করে রেখে তার কাছে জিনিসগুলো চুরি করার ব্যবস্থা হবে। তাহলে কি হবে? ওই যে কথা একটা বলেছি শিখেছে, আমি আর্টিকেলটা পড়েছিলাম, ভদ্রলোকের নাম ভুলে গেল, এটাকে বলা হয়েছিল রেজিম চেঞ্জ। তো রেজিম চেঞ্জ করতে হলে তো সেখানে যেতে হবে ভোট নিয়ে, আর না হলে আপনি কালকে যদি আয়াতুল্লাহ খামেনি মারাও যায়, আমি যে সিস্টেমে তাদের যে আপনার স্টেবিলিটি দেখছি, আমি নিজে অবাক হয়ে গেছি, আমি কখনো দেখিনি। একজন প্রেসিডেন্ট হয়ে গেলি বা একজন জেনারেল মারা গেলেই একটা বিরাট হয়ে যায়, আর আপনি দেখেন তো 25 জনকে মারা হয়েছে, নিউক্লিয়ার সাইন্টিস্টদের মারা হয়েছে, দুর্নীতি জানাই ভাই। এরপরও কি মনে করেন মিডল ইস্টের কোন দেশ এবং কেউ, ইনক্লুডিং পাকিস্তান, এরা কি কেউ ইসরায়েলের বিরুদ্ধে যে কথা বলতে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে কি হবে? কি ভবিষ্যৎটা হচ্ছে এই যে তারা চেষ্টা করবে, দেখেন ইকোনমিক ইন্ডিকেটর সব রকম বলছে, যত 5 বা 10 বছর ইন্ডিকেটর যদি দেখেন, সমস্ত দেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ পিছনে পড়ে যাচ্ছে। শুধু না, এই দেশের যারা অর্থনৈতিক উন্নয়নের একটা চাবিকাঠি যার হাতে, সেইটাকে আমরা বলি গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট ইচ্ছাকৃত ভাবে দেশটাকে প্রত্যেক দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর শিক্ষা বলেন, আপনার শৃঙ্খলা বলেন, আইন বলেন, আদালত বলেন, যা বলেন দুনিয়াতে এরকম। যুক্তরাষ্ট্রের ইতিহাস যদি আপনি পড়েন, পর্যবেক্ষণ করেন, আমি এদেশে অনেকদিন বহু প্রেসিডেন্ট দেখেছি, তাদের আমি কখনো দেখিনি যে একটা দেশের প্রেসিডেন্ট তার দেশের অর্থনৈতিক অবস্থাকে
এইভাবে ধ্বংসের দিকে নিয়ে যায়। জি, মানে আমরা ইম্পসিবল একটা থিং হয়ে গেছে। তাহলে হবে কি আগামী 20-25 বছরের ভিতরে দেখা যাবে যুক্তরাষ্ট্র তো 25 বছর লাগবে না, 10 বছরের ভিতরেই চীন তো অলরেডি জিডিপি গ্রোথের দিকে এগিয়ে গেছে, ইন্ডিয়াও যাচ্ছে, টার্কি যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, সব দেশে এগিয়ে যাচ্ছে এক্সেপ্ট যুক্তরাষ্ট্র। এখন এরপরে ভর করে ইসরায়েল চাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে নিজের তো তেমন কিচ্ছু নাই বললেই চলে, বাকি যেগুলো আছে এগুলোকে প্র্যাকটিক্যালি একটা স্লেভ স্টেট। জি হুজুর, এর ভিতরে একটা লাইন থাকবে যেটা বলছিলাম, অ্যাব্রাহামিক অ্যাকর্ড দিয়ে সবাইকে তাবিজটা খাইয়ে তোমার বাড়ি আমি যাবো, আমার বাড়ি এসে খাবে, তুমি যেগুলো ব্যবহার করতে পারো না আমি করবো। এইটা হচ্ছে তার প্ল্যান, এবং এই প্ল্যানে হচ্ছে একমাত্র ইরান। জি, দেখতে হবে যে আমাদের ভবিষ্যতে কিভাবে হয়। তবে মনে রাখবেন ইরানের পতন মানেই হলো কিন্তু বহু দেশ, রাষ্ট্র এবং জাতির পতন। জি, বহু অঙ্ক মেলাতে হবে তখন। প্রফেসর ডক্টর শামীম রাজী, আপনার কাছে ওই বিষয়টি একটু জানতে চাই, পাকিস্তানের আতঙ্কিত হওয়ার কিছু আছে কিনা, এবং একই সঙ্গে ইসরায়েলের উদ্দেশ্যটা কি আসলে ইরানকে দখলে নেয়া নাকি রিজিমটা চেঞ্জ করা, যেটা আয়াতুল্লাহ খোমেনির বিকল্প কাউকে দাঁড় করিয়ে দেয়া? যেটা আমি প্রফেসর শওকতের এই বিষয়ের সঙ্গে একটু একমত নই, যদিও অন্য একদিন হয়তো আলোচনা হবে, যে ইসরায়েলের সক্ষমতা যেভাবে আমরা আপাত দৃষ্টিতে দেখি তার সক্ষমতা আসলে সে জায়গাতে না, তার সক্ষমতা তো অন্য জায়গাতেই। সুতরাং তার হয়তো অনেক কিছু ওখানে স্থাপনা নেই, অনেক কিছু তার সম্পদ নাই, কিন্তু তার যে কৌশলগত যে সম্পদ এবং বিশ্বব্যাপী তার যে প্রভাব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। সুতরাং আমি শুরুতেই বলেছিলাম যে যুদ্ধের হিসাব নিকাশ ওরকম কার কতটুকু দৃশ্যমান হচ্ছে বা কার কতটুকু সম্পদ আছে সেটা দিয়ে সবসময় বোঝা যাবে না, এক একটা রাষ্ট্রের গঠন এক এক রকম। আপনি যে কথাই ছিলেন, যে ওই কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে এই আক্রমণের এখন পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হচ্ছে না যে তার উদ্দেশ্য কি রেজিম পরিবর্তন করা, নাকি তার উদ্দেশ্য কৌশলগতভাবে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া, বিশেষ করে তার নিউক্লিয়ার সক্ষমতা, তার বিশাল গ্যাসের যে রিজার্ভ এবং সেখানে যে ইনস্টলেশন, তার তেল শোধনাগারগুলো, অর্থাৎ যে যে জায়গার উপরে দাঁড়িয়ে বা যে বিষয়গুলোর উপর নির্ভর করে এত পরিমাণে বিধিনিষেধ এবং প্রায় তো সে এক ঘরে সারা পৃথিবী থেকে, তারপরেও সে টিকে আছে। সে যে খুব ভালোভাবে টিকে আছে এটা কিন্তু বলা যাবে না। প্রচুর সম্পদ আছে, কিন্তু প্রচুর সম্পদ থাকলেও এই রেজিমের অধীনে যে ইরান একদম পৃথিবীর অত্যন্ত সমৃদ্ধশালী অর্থনৈতিক দেশ, সেটা নিশ্চয়ই অধ্যাপক শওকত আমার সাথে একমত হবেন যে সেই অবস্থা না। এবং এই রেজিমের ব্যাপারেও প্রচুর আলোচনা আছে, দেশের অভ্যন্তরে অনেক ধরনের অসন্তোষ আছে, কিন্তু তারা টিকে আছে। এবং এটা তো আপেক্ষিক একটা উন্নত দেশ, তার মানে এমন না যে তার গাড়ি ঘোড়া সবকিছু নেয় বা অন্যান্য কিছু চলছে না। এমনকি ইসলামী বিপ্লবের আগেও যখন রেজা শাহ ছিলেন, এটা তো একটা তখনকার মডার্নাইজেশনের একটা গুরুত্বপূর্ণ একটা দেশ। নিশ্চয়ই শওকত তখন অনেক তরুণ শিক্ষক ছিলেন, অধ্যাপক ছিলেন, মনে রাখতে পারবেন যে মডার্নাইজেশন যে সমস্ত দেশগুলোতে মধ্যপ্রাচ্যের হয়েছে তার মধ্যে ইরান গুরুত্বপূর্ণ। তার তেল উত্তোলনের সক্ষমতা, তার অন্যান্য সক্ষমতা এক্সট্রাঅর্ডিনারি ছিল। যাই হোক, সেগুলো পুরনো আলোচনা। এইটার একক উত্তর নাই যে আসলে শুধু রেজিম পরিবর্তনের জন্য কাজটা করছে, নাকি ওই চাপ দিয়ে। আসলে তার দুটো, আমার মনে হয় যে এক ঢেলে দুই পাখি মারবার চেষ্টা করছে। একটা হলো যে ওইগুলো যদি তার ধ্বংস করে দেওয়া যায়, তার অর্থনীতি শুধু না, তার সম্পদ এবং তার সক্ষমতা, তাহলে তো এমনি আপনি অনেক দূর পিছিয়ে গেলেন, যে কথাটা আমরা দুজনই বলছি, বহু বছর পিছিয়ে। অর্থাৎ আপনি সিকিউরিটি স্টেট হিসেবে ইসরায়েলের আর কোনো থ্রেট থাকে না, আপাতত কোনো থ্রেট থাকে না। কিন্তু অন্য অর্থে এইভাবে আসলে রেজিম চেঞ্জ হয় না বা করে কোনো লাভ হয় না, সেটা আফগানিস্তান আমরা নেটো বাহিনীর উপস্থিতিতে দেখেছি। আবার তালেবানদেরকে আপনার ফিরিয়ে আনতে হয়েছে বা ফিরে আসছে তারা। আপনি লিবিয়াতে করতে পারেনি, আপনি ইরাকে করতে পারেননি, এমনকি ওই অর্থে সিরিয়াতেও আপনি স্টেবিলিটি যে খুব আনতে পেরেছেন তাও বলা যাবে না। এমনকি আপনি যদি অন্যান্য অঞ্চলে অভিজ্ঞতা দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের, একেবারে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে তার স্নায়ুযুদ্ধের সময়, স্নায়ুযুদ্ধের পরবর্তীতে, সেগুলো যে খুব সফল হয়েছে এরকম কিন্তু বলা যায় না। অতএব এটা কতটুকু আসলে ওই উদ্দেশ্যে আর কতটুকু তার সক্ষমতা বা তার কৌশলগত সক্ষমতা ধ্বংস করা, সেটা বলা কঠিন। তবে এক ঢিলে যে দুই পাখি মারতে চেষ্টা করছে এমন একটা অনুমান করা যায়। যেটা আমার ধারণা, যেটা আগের কথার সূত্র ধরে শেষ করব, যে এমন হতে পারে যে ইসরায়েল যখন মনে করবে যে তার উদ্দেশ্য সাধিত হয়েছে, যেটা এখানে একটু যোগ করি অধ্যাপক শওকতের কথার সঙ্গে একমত, যে এত টার্গেটেড কিলিং ঘোষণা দিয়ে আমরা কিন্তু দেখিনি। ইসরায়েল এর আগেও হত্যা করেছে, মেরেছে, কিন্তু ঘোষণা দিয়ে যে আমি অমুক অমুক অমুককে এই সময়ের মধ্যে মেরে ফেলবো, এটা আনপ্রেসিডেন্টেড, এটা আমরা এর আগে কখনো দেখিনি। কিন্তু এখানে আমার মনে হয় না যে এইভাবে রেজিম চেঞ্জ করাটাকে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ফ্রান্স বা যাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, তারা কিভাবে দেখবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশগুলো, এখনো তুরস্ক হয়তো ওইভাবে প্রতিক্রিয়া দেয়নি, মনে রাখতে হবে চীন এখনো একটা শব্দ ব্যয় করেনি। আর আপনি পাকিস্তানের যে কথা তুলছেন, তা তো সীমান্ত আছে। যদি এখানে ওই ধরনের একটা বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দেয়, তাহলে কোনো না কোনো ভাবে তারও তো সীমান্ত
ক্ষতিগ্রস্ত হবে এবং তার নিজেরও নিউক্লিয়ার সক্ষমতা রয়েছে, সেটাও কিভাবে বিবেচিত হবে সেটাও দেখার বিষয়। তবে এখানে আবার এটাও মনে রাখতে হবে, পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক ইরানের, তার বহু বহু বেশি সম্পর্ক ভারতের সঙ্গে। তার এটা খুব আকর্ষণীয় একটা বিষয়। ইরানের সাথে তার বহু বহু মাত্রার সম্পর্ক রয়েছে। ইরান মধ্যস্থতা করে একটা প্রস্তাব দিয়েছিল। এগুলো আসলে এতটা সরল রৈখিক না যে ও একেবারে চাপে থাকলে ভারতের, যদিও ভারত এখনো পর্যন্ত আমাদের আলোচনার বিষয় না এই ক্ষেত্রে, কিন্তু একটা বৃহৎ আঞ্চলিক শক্তি হিসাবে, পরমাণুধর শক্তি দেশ হিসাবে সে কিভাবে দেখবে, এখনো রাশিয়া কতদূর অগ্রসর হবে, অন্যান্য দেশগুলো কতদূর কথা বলবে, সেটা একটা দেখবার বিষয়। তবে ওই কথাটাই শেষ পর্যন্ত তো হতে পারে যে ট্রাম্প কৃতিত্ব নিতে চান, তিনি সবসময় লাইমলাইটে থাকতে চান, তিনি একেবারে মধ্যমণি হয়ে থাকতে চান, সেটা বৃহৎ রাষ্ট্রগুলো সবার সেমিনার হোক, আলোচনা হোক, যেখানে উনি হয়তো শেষ পর্যন্ত ওটাই চাইবেন যে যদি ইরান আলোচনা আসতে চায় এটা তো আমারই কৃতিত্ব, আমি বলেছিলাম তাই। আর ইসরায়েল যদি দেখে যে না এভাবে কাজ হচ্ছে না, তাহলে সেও যদি এটা আপাতত বিরতি দেয়, আপাতত এখানে বলতে হবে আবারও ভবিষ্যতে সে ফিরে আসতে পারে, তাহলে ট্রাম্প বলবে যে আসলে আমি তো থামিয়েছিলাম। অতএব সেইটা রাখার কারণেই সম্ভবত তিনি এত উন্মুক্ত ভাবে, এত রেটরিক প্রয়োগ করে আমি করতেও পারি, নাও করতে পারি, আমি জানি অন্যরা জানে না। তবে নিঃসন্দেহে সকলের জন্য মঙ্গল হবে যদি এটা সীমিত হয়, এটা থেমে যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।